আমার স্বামী এক যুগ প্রবাসে থেকে যা আয় রোজগার করেছিল সেই টাকায় বাড়ির আশেপাশে অনেক জায়গা জমি রেখে একটা গাড়িস্থর যতটুকু জায়গা জমি থাকে গ্রাম পরিবেশে ঠিক আমাদেরও তাই হয়ে গেল। তখন আমার স্বামী আমাকে বলল, দেখো আসলে আমি তো প্রবাসে যে কোম্পানি খুলছি এবং যেভাবে আয় রোজগার করছি এই প্রপার্টি ছেড়ে তো আমি যেতে পারছি না সহজে দেশে। তো এতদিনের আয় রোজগারের টাকায় আমাদের গ্রামের বাড়িতে যতটুকু জায়গা জমি আশপাশে করেছি তাতে তো সারা বছর যদি ফসল আবাদ করা যায় তো ঘরের ধানের ভাত খাওয়া যায়, অথবা কাঁচা শাকসবজি এগুলো আর কিনতে হয় না, সবই উৎপন্ন করা যায় নিজের জমিতেই। তো আমি বলি একটা ভালো বিশ্বস্ত রাখাল ছেলে দেখে সারা বছরের খাওয়া দাওয়া বাড়িতে থাকা এবং মাইনে সহ কাউকে বলে একটু ঠিক করো না। তখন আমি আমার বাবাকে ফোন করলাম। আমার বাবাও ছিলেন একজন বড় গারিষ্ঠ, আমি গারিষ্ঠ ঘরের মেয়ে। বন্ধুরা, গারিষ্ঠ শব্দটা তো আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ গ্রামের যে বড় কৃষক, যে অনেক জায়গা জমি আছে, যার অনেক ফসল ধান চাষ আবাদ করে, কাঁচা শাকসবজি আবাদ করে, কামলা খাটায়, আর কামলা যারা কাজ করে তাদের বলা হয় রাখাল, বা গরু চড়ায় যারা তাদের বলা হয় রাখাল। তো আমার এই এত জায়গা জমি বাড়ির আশেপাশে যা রেখেছিলাম সেইগুলোকে ঠিকঠাক রাখার জন্য বিশ্বস্ত একটা মানুষ দরকার ছিল, অর্থাৎ রাখাল, পেটে ভাতে এবং মাইনে সহ সারা বছর আমাদের বাড়িতে বাদা কামলা কাজ করবে, একটা বিশ্বস্ত মানুষ দরকার। তাই বাবাকে যখন ফোন করলাম, বাবা তখন আমার কথা শুনে ঠিক একটা ভালো মাপের কামলা ঠিক করে দিল। ওই রাখার তার নাম ছিল হচ্ছে সোহাগ। যা হোক, ও তো লম্বা একটা ইয়াং ছেলে, খুব গরিব মানুষের ছেলে, তো বিয়ে শাদি করেনি, আমাদের বাড়িতে বাদা কামলা থাকলো। এদিকে আমার একটা কলেজে পড়া উপযুক্ত একটা মেয়ে আছে, ও কলেজে পড়াশোনা করে, আমার একটা মাত্রই মেয়ে। ওর বাবা বিদেশ আছে, মা আর মেয়ে আমরা বাড়িতে একলাই থাকি, আমাদের আলাদা বাড়ি। কিন্তু আমার স্বামীর ইনকামের টাকায় এতদিনে যা জমিয়েছিল সে টাকা দিয়ে শুধু বছরে বছরে এদিকে ওদিকে বাড়ির আশপাশ দিয়ে গ্রাম বাড়ির জায়গা জমে রেখেছি, সেগুলাই আবার শুরু করলাম। রাখাল খুব বিশ্বস্ততার সাথে সমস্ত জমি চাষবাস শুরু করে দিল। তারপরে কিছু হালের বলদ গরু বাছুর কিনে দিলাম, সেগুলাকেও মাঠে চড়াইতো, সন্ধ্যা হলেই আবার মাঠ থেকে ওগুলা নিয়ে ফিরত। দেখ, ও নিয়মিত ডিউটি পালন করে যাচ্ছিল। আস্তে আস্তে তেলে তেলে ও আমাদের মধ্যে একটা বিশ্বস্ত অর্জন করলো। ওকে রাখাল বলে গণ্য করতাম না, কখনোই না। সবসময় ওকে নিজের বাড়ির একটা ছেলে ভেবেই চলতাম, ওর মধ্যে কোনো লোভ লালসা অথবা অবিশ্বাসের কোনো কার্যকলাপ আমরা খুঁজে পাইনি। অর্থাৎ গরিবের ছেলে হলেও কখনো কখনো হয়তো নিজের মনের মধ্যে একটু লোভ লালসা থাকে, বা চরিত্রের দিক দিয়ে সেটা পাইনি। কিন্তু তার আড়ালে যেটা দেখতে পেলাম সেটা আসলে অবিশ্বাস্য, এটা মেনে নেওয়ার মতো না যে একটা সহজ সরল রাখাল ছেলে তার মনের মধ্যে এসব কি। তার প্রতিনিয়ত আমার মেয়ে এক রুমে পড়াশোনা করত, আমি এবং আমার মেয়ে গ্রামের পরিবেশে বড় হলেও মা মেয়ে দুজনের চেহারা স্রোত খুব সুরল, খুব সুন্দর সুশ্রী, রূপবতী ছিলাম। তাছাড়া আমাদের খাওয়া দাওয়ার তো আর কোনো ত্রুটি ছিল না, সব মিলে ভালোই ছিলাম। আমার মেয়েটাও কবিলমাত্র যুবতী হয়ে উঠছে, কলেজে পড়াশোনা করে, নিয়মিত কলেজে যায় আসে, ঠিকঠাক পড়াশোনা করে। কিন্তু এই রাখাল ছেলেটা খুবই দর্শনদারী, কিন্তু ওর বাবার অর্থ অবস্থিত বা নিজেদের অ্যাবিলিটি খাপ থাকার কারণে হয়তো আমাদের বাড়িতেও কামলা দিতে আসছে। স্মার্ট ছেলে। যা হোক, এক পর্যায়ে ছেলেটার সাথে আমার মেয়ের খুব গভীর সম্পর্ক আমি দেখতে পাই। হাসি ঠাট্টা মাঝে মধ্যে কাজের ফাঁকে যখনই ও একটু বিশ্রাম নিত, মেয়েটার সাথে খুব গল্প গুজব চুটিয়ে করত, এটাও আমি খেয়াল করতাম। এইভাবে দিন দিন চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ একদিন আমি আমার মায়ের বাড়িতে যাই 2 দিনের জন্য। মায়ের বাড়ি থেকে বাড়িতে ফিরে দেখি রাখালের ঘরে আমার মেয়ে, যা দেখতে পেলাম সচক্ষে আর কি বলবো। ব্যাপারটা কতদিন এইভাবে হচ্ছে আমি জানি না, তবে আমি এটাও দেখেছি
আমাদের বাড়ির পাশ দিয়ে আবার ছোট্ট একটা নদী বয়ে গেছে। ওই নদীতে রাখাল ওই আমাদের যতগুলা গরু এগুলো কি গোসল করাতো। যা হোক, রাখাল একদিন ভিজে গায়ে তোয়ালে পরে মানে গরু চড়াইতে চড়াইতে যখন আমার বাড়ির সীমানায় আসলো, আমি ঠিক রাখালের ওটা দেখেছিলাম, বিশাল বড় সাইজের এবং অনেক মোটা। ভিজা কাপড় তো গায়ে লেগেছিল, এটা বোঝা যাচ্ছিল স্পষ্ট। সেদিনই আমি বুঝতে পেরেছি যে একটা যুবক ছিল তো ভালোই, কিন্তু তার আগেই আমার মেয়ে এইভাবে টুপ দিয়ে তার সাথে দিনে দিনে চুপি চুপি না আমার শিয়ানা মেয়ে কি হয় না হয় তার তো আর কোনো দিক লোভ লালস নাই, কিন্তু যুবক ছেলে তো মনটার মধ্যে এমন এমন হতেই পারে। তো আর কিছু বললাম না। তারপরে হঠাৎ করেই একদিন আমার মেয়েকে বললাম, মারে তোর পড়াশোনার লেভেলটা আর তোর জীবন চলার লেভেলটা একটু অন্য ধরনের, তোর সাথে কি ওই রাখাল ছেলেটার এত গভীর সম্পর্ক যায় তুই বল। মেয়ে আমার কথা শুনতে রেগে উঠে বলল, মা এসব নিয়ে তুমি মাথা ব্যথা করো কেন? একটা গরিবের ছেলে আমাদের বাড়িতে কামলা রাখছো, ও বেশ ভালো ছেলে, ওর সাথে একটু হাসি ঠাট্টা করে কথা বললে ওর মনটাও ভালো থাকে। বা আমাদেরও তো কথা বলার মতো কোনো মানুষ পায় না এই বাড়িতে, দেখো না কেমন একটা ছেলে মানুষ নেই, কেমন শান শান হয়ে পড়ে থাকে চুপচাপ। এরকম কি বন্দি জীবন ভালো লাগে? তখন আমি আর কিছু বললাম না মেয়েকে। এইভাবে চলতে চলতে মেয়ে আর একটা দিন আমার চোখে এরকম পড়ে গেল। গভীর রাত্রে দেখি মেয়ে ঘরে নেই, রাখালের ঘরে ধুমছে চলছে। রাখালের দম আছে, আমি আড়াল থেকে অনেক সময় ওকে মেরে দেখলাম, কিন্তু ওই মুহূর্তে কিছু বলে নেই যে ওরা দুজনেই লজ্জা পাবে। চুপ করে আমি ঘরে আসছি। পাশাপাশি আমি রাখালকে বললাম, দেখো তোমাকে একটা কথা বলি। বলো যে, বলেন কি বলবেন? আমি বললাম, সোহাগ তুমি আমাদের বাড়িতে আজ প্রায় 1 বছর চলে আসছো। এই যে এতগুলা দিন গেছে, তুমি তো কাজে কর্মে কখনো কোনো কিছুতে ফাঁকি দাও না, খুব সুন্দরভাবে মানে জমি চাষবাস করতেছো। এই যে আমার হালের বলদগুলা, এই যে গরু বাছুরগুলা, এই যে মাঠে নিজে চড়াই খাওয়াই দেয় নিয়ে আসতেছ, সবই তো ঠিক আছে, কাজের অনেক উন্নতি হচ্ছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই, না বলে আর পারছি না। আমার মেয়েটার সাথে এই যাবৎ ধরে তুমি যেভাবে চলছো যা করছো, আমি কিন্তু সচক্ষে দেখেছি, এটা শোনা কথা না। ওর মুখটা একথা শুনতে ছোট হয়ে গেল। তখনও কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, দেখুন অন্তত আর যাই করুন না করুন, আমাকে আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমার অপরাধ থাকলে সেটা ক্ষমার চোখে দেখে নেন, আর কখনো এভুল হবে না। আমি বললাম, আরে বাচ্চা জন, তোমার এত ভয় পেতে হবে না, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমার কথাটা আগে শোনো, আমি কি বলি। তখন বলল, ঠিক আছে বলুন, আমি শুনছি। আমি বললাম, দেখো সোহাগ, আসলে আমার বাড়ি এলা অর্থাৎ আমার স্বামী আজ বেশ 1.5 যুগ প্রবাসে পড়ে আছে। তার এই ইনকামের টাকায় এই গ্রাম বাড়িতে আশপাশে এইরকম জায়গা জমি বছরে বছরে রেখে হয়তো সে তাকে বাজেট করে আজকে হাল চাষের কাজে তোমাকে নিয়োগ করছি। কিন্তু আমি কি দেখতে শুনতে কম আছি? সোহাগ বলল, আপনি তো আপনার মেয়ের চেয়েও অনেক সুন্দরী, বোঝাই যায় না যে এটা আপনি আর ওইটা মেয়ে, কিন্তু কেন? আমি বললাম, দেখো সোহাগ, আমার মেয়েটার সাথে তুমি যেভাবে যা করছো, ও তো বিয়ের সাথে কিছু বুঝি নাই এখনো, ও সবে তো শুরু। কিন্তু আমি যে কতটা কষ্টে দিন কাল কাটাচ্ছি কাউকে বলার মানুষ পায় না। গ্রামের মেয়ে আমি, সহজ সরল, হাজারো কষ্ট হলেও কাউকে একথা বলতে পারছি না, লজ্জা ভয় আমার ইগোতে লাগে। তুমি যেহেতু বাড়ির ছেলের মতোই আমাদের বাড়িতে সবসময় থাকছো, চলাফেরা করছো, কাজকর্ম করছো, আমি বলি যদি আমার মেয়েকে এইভাবে এতটা সময় না দিয়ে ওর মধ্যে থেকে যদি একটু সময় আমাকে মানে আমি কি তোমাকে কিছু বোঝাইতে পারছি? সোহাগ বলল, তার মানে কি? আপনি আবার আমার সততার পরীক্ষা নিচ্ছেন নাকি? নাকি এরকম আমি যদি হ্যাঁ বলি তাহলে আমাকে আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? আমি বললাম, একদম না সোহাগ, তুমি আমার উপর আস্থা রাখতে পারো, বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও তাড়িয়ে দেব না।
বরং তুমি যদি আমার কথা মোতাবেক চলতে পারো তাহলে তোমার চাকরির লাইফ টাইম পাক্কা, কখনো এভাবে পেও না। তখন সোহাগ বলল, ঠিক আছে, বলুন আপনি কি করতে হবে আমাকে। আমি বললাম, সোহাগ, ব্যাপারটা তোমার আমার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, কাউকে কথা বলার দরকার নেই। মেয়ের সাথে এতদিন যেভাবে যা হয়েছে এটা আমি মা হিসাবে সব কিছু মেনে নিয়েছি বা হিডেন করে ফেলেছি। কিন্তু যেদিন তুমি ওই পাশের বয়ে যাওয়া নদী থেকে নিজেও স্নান করছো এবং তোয়ালে পরে হালের বলদ করারে গোসল করায় নিয়ে গধূলি সন্ধ্যায় বাড়িতে ফিরছিলে, ঠিক তোমার ওই ভেজা তোয়ালের দিয়ে তোমার ওইটা আমি বুঝতে পারছি, অনুভব করেছি যথেষ্ট। আর এটা আমার জন্য পারফেক্ট আছে। সোহাগ, তুমি না করো না। আমি বলতে চাচ্ছি যে আমার মেয়ে যখন পড়াশোনায় ব্যস্ত থাকে অথবা কলেজে যায় দুপুরে, তো তুমি বাড়িতে ফ্রি থাকো আর আমি একলাই থাকি। আমার সাথে যদি একটু গল্প গুজব করতে, একটু সময় দিতে, তাহলে আমার এই মনের এই তৃষ্ণা, মনের এই অশূন্যতা, এটা পূর্ণ হতো। তুমি তো বোঝো, তুমি এখন একটা লায়ক ছেলে, যুবক ছেলে, বড় হয়েছ, বোঝো না এটা? সোহাগ কথা শুনতেই চোখ মুখ কাষ্টু করে আমার দিকে ঘন ঘন করে তাকায় আর বলে, দেখুন এটা আসলে আপনি মনে হয় আমার পরীক্ষা নিচ্ছেন। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, সেটা কি আদৌ সম্ভব? আপনি কোথায় আর আমি কি? তখন আমি বললাম, সোহাগ, হ্যাঁ, এটাই হয়তো ভাবছো যে আমি এই বাড়ির মালকিনি আর তুমি হচ্ছে আমাদের বাড়ির কামলা রাখাল ছেলে। তোমার সাথে আমার কোনো কিছুতে যায় না। কিন্তু আমি এই জন্যই বলছি, আমার যে অনেক কিছুর অভাব, অনেক কিছুর প্রয়োজন। দেখো, মানুষ কোনো কিছু প্রকাশ না করলে সে গম্ভীর হতে হতে এক পর্যায়ে সে বধির হয়ে যায়, বোবা হয়ে যায়। ঠিক আমার জীবনটাও যে তাই হতে চলেছে। আমি যার পারছি না সোহাগ, দয়া করে আমাকে এই বিষয়ে একটু সহযোগিতা করলে আমার ভালো হতো। সোহাগ বলল, তো আমি কি করব, আপনি হুকুম করুন। আমি বললাম, কালকে যখন আমার মেয়ে কলেজে যাবে, সকালে তোমার কাজ কি? মাঠে একটু দেখে শুনে চলে আসবা। দুপুরবেলাটা আমাকে একটু সময় দেবে, পারবে তো? ঠিক স্নান করার আগে। সোহাগ বলল, আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক পরের দিন সোহাগ মাঠের কাজকর্ম সেরে একটু দুপুরের আগ দিয়ে বাসায় ফিরল। তারপরে সোহাগকে বললাম যে তোমার স্নান করার দরকার নেই, তুমি এমনি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসো, একটু খাওয়া দাওয়া করে নাও। সোহাগকে একটু খেতে দিলাম। তারপরে সোহাগ খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল। সোহাগ ইতিপূর্বে কখনো আমার শোয়ার ঘরটাই পা রাখিনি, উঠেনি। বাড়ির রাখাল ছেলে তো, ওর চলাফেরা, ওর জায়গা, ওর শোয়ার জায়গা, ওর বসার জায়গা ঠিক আলাদা রেখেছিলাম। এই প্রথম ও আমার শোয়ার রুমে প্রবেশ করলো। তারপরে ওকে সোফাতে বসতে দিলাম। ও বসে কি খুশি! ইতিপূর্বে মনে হয় এরকম সোফাতে ও কখনো বসেনি, মনে হচ্ছিল তাই। তো আমি দরজাটা লাগিয়ে বললাম, সোহাগ, হাতের সময় একদম কম, মেয়ে কলেজ থেকে বাড়িতে ফেরার একটু পরে সময় হয়ে যাবে, ঝটপট আমি যা বলি ঠিক তা করো। একথা বলতে সোহাগ বলল যে, ম্যাডাম, আমি কিছু জানি না, আপনি যা ইচ্ছে তা, আমি আর কিচ্ছু জানি না, আপনি আমাকে যেদিকে যেতে বলবেন আমি ঠিক সেদিকেই যাব। আমি নিজের থেকে সোহাগের মনের মধ্যে একটু সাহস জোগানোর জন্য নিজের থেকে ইচ্ছা করি যে ওর পাশে বসলাম, ওর হাতটা ধরলাম, ওর সাথে হাসি ঠাট্টা, রোমান্টিক বিনোদনমূলক কয়েকটা গল্প গুজব করার ছলে ওর পাশে বসে দেখি ওটা একদম স্টিল দাঁড়িয়ে গেছে। আমি তো পুরো অবাক। আমি বললাম, কি খবর সোহাগ, কি অবস্থা? সোহাগ আমার দিকে হেসে বলল, হ্যাঁ, আপনি যেরকম করছেন তো এমনটা তো হওয়া স্বাভাবিক। কি করব আমি বললাম, কি করব তুমি নেকা সাজছ আমার মেয়েটার সাথে? এইভাবে দিনের পর দিন তুমি সব পারো আর আমার কাছে এসে একদম বোবা সেজে গেছো, তাই না? যেরকম ভাজা মাছটা উল্টে খেতে জানো না। সোহাগ মাথা নিচু করে বলছে, দেখুন, ও কথা আর বলবেন না, আপনি আপনার কথাটা বলুন। তারপরে যা হোক, আমি ক্রমে ওর নিকটে যে গিয়ে আগে গিয়ে বসলাম। সোহাগ বুঝতে পারল, শুরু হয়ে গেল। পুরো
মানে 45 মিনিট সে মানে ওর সাথে এইভাবে হাসি রহস্য গল্প গুজুবি আর কি ঠাট্টার চলে, মানে মনে হচ্ছে ঠাগা ডুবানোর ঢোল ডগর আসছে, খাটটা যেন ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেল। একদম কি যে ঢগর উঠলো। ও একটা সহজ সরল যুবক ছেলে, তো ওর মধ্যে কোনো ক্ষয় নেই, মানে ওর সমস্ত কিছু একদম পারফেক্ট আছে। যার চালাক চতুর ডিজিটাল যুগের আর 5টা শিক্ষিত ছেলের মতো না, একদম ও সঠিক আছে। যা হোক, আমি পরিপূর্ণতা তৃপ্তি লাভ করলাম ওর সাথে গল্প গুজবার ওই সমস্ত পেয়ে। মনে হলো যে গতকাল পরে যে আমি এতটা শান্তি অনুভূতি করলাম, এটা আমি বলতে পারবো না। কারণ যে আমাকে সুখে রাখবে, আমার মনের অবস্থানটা ভালো লাগবে, সব কিছু পূরণ করবে, সেই তো থাকে প্রবাসে। আমি দেখতে শুনতে তো আর কম না, পরিপূর্ণ যৌবনবতী একটা যুবতী মেয়ের মতো। একটা মাত্র মেয়ে হয়েছে, স্বামী ওই যে 2-3 বছর বাদে বাদে 2 মাসের ছুটিতে আসে, সেই ভাগেই হয়তো মেয়েটা জন্মেছিল। যা হোক, তাছাড়া আমি যেমনটা বাবার সংসারে ছিলাম, মনে হচ্ছে আমি আজও তার চেয়ে একটু উন্নতি হয়েছি, কমেনি। ঠিক এই অবস্থায় সোহাগ একটা গরিবের ছেলে যেন সোনায় সোহাগা পেল। একদিকে আমার অবচরে আমার আড়ালে মেয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে ওর সাথে খুব ঠাট্টা হাসি ঠাট্টার মধ্যেও থাকতো বড় আনন্দের সাথে। পাশাপাশি আমাকেও যথেষ্ট এইভাবেই সময় দিত আড়াল করে করে। প্রতিনিয়ত যখন মেয়ে কলেজে যেত, ও দুপুরবেলা আমাকে এইভাবে সময় দিত, আর আমার প্রাণটা জড়িয়ে দিত। কখনো কখনো দিনে 2বারও হয়ে যেত। এভাবে আমি খুব সুখী, খুবই সুখী। এক পর্যায়ে এইভাবে চলতে চলতে সোহাগ একটা অবিবাহিত ছেলে। আমি সোহাগকে বললাম, সোহাগ, তোমার তো এখন বিয়ের বয়স হয়েছে, তো বিয়ে শাদী করবে না? সোহাগ বলে, দেখুন ম্যাডাম, কি আর বলি আপনাকে, আমি বিয়ে শাদী এতদিনে কবেই করলাম, কিন্তু পারছি না একমাত্র আপনার মেয়ের জন্য। আমি বললাম, কি? তুমি বিয়ে শাদী করবে, তুমি পরের ছেলে, সেখানে আমার মেয়ের কি যায় আসে? সোহাগ বলল, না ম্যাডাম, এখানেই তো প্রশ্ন। আপনার মেয়ে আমাকে যথেষ্ট ভালো পেয়েছে, যথেষ্ট ভালোবাসে, আর সে কথা বলেছে তার জীবনের মানে সর্বোচ্চ সে আমাকে দিয়ে ভালোবেসেছে, সব কিছু দিয়েছে, সে কোনো কিছু রাখিনি। আপনার তো স্বচক্ষে দেখছেন, সেখানে প্রশ্ন করার কি আছে? আপনার মেয়ের অনুরোধ, আমি যেন জীবনে কাউকে বিয়ে না করি। ও পড়াশোনা শেষ করে নাকি তার লাইফ পার্টনার আমাকে বানাবে। আমি বললাম, কি? তুমি আমাদের বাড়ির কামলা, কাজের ছেলে, রাখাল ছেলে, তোমাকে আমার মেয়ের তার লাইফ পার্টনার বানাবে? এটা তোমার ঠিক বলছে তো? মানে কথা ও বলছে তো? বলে, হ্যাঁ ম্যাডাম, আমি কি এটা হাত বানিয়ে বলতে পারি? আমি কখনো আরজাই করে না করে মিথ্যা বলি না। আপনার মেয়ে আমাকে বারবার বলছে, তুমি কোথাও কখনো কাউকে বিয়ে করতে পারবে না, আমি পড়াশোনা শেষ করে সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ও নাকি আমার সর্বোচ্চ কিছু ভালো পেয়েছে, শুধু আমার মধ্যে শিক্ষার জ্ঞানটুকু নাই, আর আমার বাবার টাকা নাই, আমি গরিবের ছেলে, এতটুকুই পার্থক্য। তাছাড়া ম্যাডাম, আপনিও মানুষ, আমিও তো মানুষ। তখন আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু ব্যাপারটা তো আমাকে একটু ভাবতে হয়। তো শোনো সোহাগ, একটা কথা বলি, আমার হাজবেন্ড সে প্রবাসেই মনে হয় তার লাইফটা কেটে যাবে, আর এরকম একটা বিশ্বস্ত ছেলে পাওয়া বড় দায়। তুমি মুখ্য সূক্ষ্ম গরিবের ছেলে হয়েছ, তাতে কি হয়েছে? দেখতেই সুন্দর তো, রাজপুত্রের মতো। তো আমি বলি কি, যদি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে আমি রাজি হয়ে যাই, মানে এ কথা ওকে বলার দরকার নেই, তুমি এই কথাটা চেপে রাখো। যদি আমিও রাজি হয়ে যাই, ওর পাশাপাশি আমার ব্যাপারটা তুমি একটু মাথায় রাখবে তো? মানে আমি যদি তোমাকে কখনো বলি একটু সহযোগিতা করতে, পাশাপাশি মা মেয়ে দুজনকেই কিন্তু একটু এই জীবনে সহযোগিতা করে দিতে হবে, পারবে তো? যদি আমার প্রস্তাবে রাজি থাকো, তাহলে আমি হয়তো ব্যাপারটা ভেবে দেখবো, কারণ আমি যে আর পারছি না। সোহাগ, বলো, মানুষ এই পৃথিবীতে কদিনের জন্য আসে, কখন কে চলে যায় তার তো ঠিক নেই, কিন্তু আমি আমার এই জীবন যৌবন, এই জীবনের মূল্যবান কিছু মুহূর্ত, যেগুলো আমার মধ্যে থেকে যে তিলে তিলে হারিয়ে যাচ্ছে, সেগুলো কি চাইলে আমি ফেরত পাবো? কখনো না। তাই বলি কি, তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম যুবক আমাদের বাড়িতে থাকা মানে আমার জন্য দারুণ একটা মানে খুশির সংবাদ।
আর তাছাড়া তোমাকে তো আমি খুব ফ্রি করে নিয়েছি, এখন তোমার সাথে আমার অনেক কিছু বলা যেতেই পারে। তাছাড়া তুমি আমার ইদানিং যে উপকার করছো তাতে এখন আমি ভারী খুশি আছি। কতটা দিন যে আমি এইরকম খুশি ছিলাম না, আমার মনের মধ্যে যে কত ইচ্ছা অপূর্ণতা রয়েই গেছিল, সেটা যেন তুমি পূরণ করছো। আমার প্রাণটা ভরে গেছে। তুমি একদম আমার জন্য বলো, মেয়ের জন্য বলে একদম পারফেক্ট আছো। আমার মেয়েও তো ঠিক আমার মতো এরকম হাঁপালু ফোপালু উঁচু লম্বা বেশ আছে। সেখানে আমার মেয়েকে যদি তোমার হাতে উঠায় দিই, তাহলে তোমাকে যে আমাদের বাড়িতে ঘর জামাই থাকতে হবে, পাশাপাশি আমার দিকেও একটু তোমার সুদৃষ্টি কিন্তু রাখতে হবে। যদি রাজি থাকো তাহলে ব্যাপারটা আমি ভেবে দেখবো, তুমি নিশ্চিন্তে থাকো। তা নাহলে কিন্তু আমার মেয়েকে তুমি পাবে না। এ কথা শুনতে সোহাগ বলল, যদি আপনি মেলতাল করে ব্যাপারটা চালিয়ে যেতে পারেন তাহলে আমার আপত্তি কোথায়। তবে কোনোদিন যদি ব্যাপারটা আপনার মেয়ে কখনো কোনো ক্রমে যদি বুঝতে পারে বা জানতে পারে, তাহলে কি হবে একটাবার ভেবে দেখেছেন? মানে ও কি আমার সাথে আর থাকবে? আমি বললাম, সে দায়িত্ব আমার। সোহাগ বলল, ঠিক আছে, আমি এসব কিচ্ছু বুঝি না। আপনাদের বাড়ির আমি হচ্ছে চাকর, গোলাম। আপনি আমাকে যেভাবে যখন যা আদেশ করবেন আমি তাই করব। কারণ আপনাদের বাড়িতে পা রাখার পর থেকে সেই আমার জীবনে যা অসম্ভব কিছু তা আমি সম্ভব করতে পেরেছি। আমি সবই পেয়েছি। মানে ধনের দোলালি মেয়ে, কত সুন্দরী সুন্দরী চেহারা, আপনাদের জীবনযাত্রা, আপনাদের কত টাকা পয়সা, ভালো খাদ্যখানা। তাছাড়া আপনাদের পরিবেশটা গ্রামের হলেও আপনারা না গ্রামের মতো না, একটা শিক্ষিত ফ্যামিলি শহরের পরিবেশের মতো, খুব চাকচিক্কা সুন্দর পরিবেশ। সব মিলিয়ে আমি খুশি আছি। তো আপনি যখন যা আদেশ করবেন তাই করব। সোহাগকে রাজি করে ফেললাম। এক পর্যায়ে সোহাগ কখনো কখনো আমার মেয়ের কথায় সাড়া দিতে গিয়ে গভীর রাত্রে আমি বুঝতে পারতাম মেয়েকেও খুশি করত। পাশাপাশি ও যখন কলেজে যেত, একদিন দুদিন বাদে বাদে ও দুপুরবেলা ঠিক ফ্রি হয়ে আমাকেও এক দুবার এরকম সময় দিত। মানে আমিও চুটিও খুব ওকে নিয়ে বিনোদন করতাম, আনন্দ ঠাট্টায় মেতে থাকতাম, খুশি করতাম। ওর টম আছে, মানে পুরো 30-40 মিনিট তো আমার সাথে এইভাবে হাসি খুশি ঠাট্টা চলেই এক নিমিষে কেটে যায়। মনে হয় যে ঢল ডোগর বাজছে, পুরো খাট মার যেন খজর মজর হয়ে যায়। কি করব, যুবক ছেলে বলে কথা, বেশ ভালো লাগতো আমার ব্যাপারটা। যা হোক, এক পর্যায়ে আমার স্বামীকে ব্যাপারটা বুঝিয়ে বললাম খুব ঠান্ডা মস্তিষ্কে। আমার স্বামী প্রথমে কথাটা শুনতেই যেন একদম আমার সাথে চিল্লায় আওয়াজ করে বলো, কি তোমাদের এরকম স্পর্ধা দিল কে? যে আমার মেয়ে যাকে আমি এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত বানাচ্ছে, একটা ভালো পরিবেশে বিয়ে দেব, আর তোমরা মা মেয়ে মিলে এই বাড়ির এই রাখাল ছেলের সাথে মেয়ের লাইফে না না, এইটা মেনে নেওয়া যায় না। তোমাদের রুচিতে এত নিচু নেমে গেছে। আমি বললাম, দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমিও মানুষ, আমিও মানুষ। আমাদের বাড়িতে সোহাগ ছেলেটা রাখাল, ও তো মানুষ। দেবদান ও একটা গরিবের ছেলে। বিশ্বাস করো, ওর সততা আর ওর এই সুন্দর স্মার্ট চেহারা তোমার শিক্ষিত ছেলেকে না উড়িয়ে দেবে। ও একটা ভালো সৎ ছেলে, ওর বড় আশ্বাসটা করাই যেতে পারে। একটা পরীক্ষিত একটা ছেলে। ধরো তুমি বড়লোকের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে দিলে, তখন ওই ছেলেটা যদি কোনো নেশাপান করে বা বকাটে হয়, তখন কি করবে? মেয়ের লাইফটা তো একদম তছনছ হয়ে যাবে। তার চেয়ে গরিবের এই সৎ ছেলেটাই বুঝি ভালো। ক্রমে যেন আমার স্বামীর মধ্যে একটা বোঝ আসলো। বলো তো, হ্যাঁ ছেলেটা যেহেতু তোমাদের কাছে আসে, তোমরা ওর ভালো মন্দ বুঝতে পারো। যদি এমনটা করা যায় তাহলে আমি এবার দেশে ফিরলেই মেয়ের বিয়েটা না হয় ওর সাথে দিই। আর আমার স্বামীও রাজি হয়ে গেল। এক কথায় এত দূর চলে গেছে, আমার মেয়ে এত কিচ্ছু জানে না। হঠাৎ করে একদিন মেয়ের কাছ থেকে তো ব্যাপারটা জানতে হবে, তাই হঠাৎ করে একদিন মেয়েকে ডেকে বললাম, মারে তুই কি আমাদের বাড়ির এই রাখাল ছেলে সোহাগ, ওকে ভালোবাসিস? সত্য করে বলতো। একথা শুনতেই মেয়ের চোখটা কপালে উঠে গেল। বলে যে, হ্যাঁ মা, ওকে আমি মনে প্রাণে ভালোবাসি। ও রাখাল হয়েছে তাতে কি হয়েছে? আমিও মানুষ, ও মানুষ। এই পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। আমি ধনী মানুষ আর গরিবের ছেলে, এই ব্যবধানটুকু আমি খুঁজছি না মা। ওর চলাফেরা, ওর সততা আর ওর সুন্দর একটা মন, সব মিলে আমি ওর প্রতি মুগ্ধ।
ওকে আমার লাইফে হলে আমি খুব খুশি হতাম মা, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। মেয়ের এই বক্তব্য শুনে আমি ফাইনাল বললাম যে যাক, মেয়ের তো ইচ্ছা আছে। তখন আমি শিওর হলাম যে এখন তো এ কাজটা করাই যায়। তারপরে একবার যে আমার স্বামী ছুটিতে বাড়িতে আসলো, ওই রাখাল ছেলের সোহাগের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। এলাকার আশপাশের গ্রামের মানুষের নানান গুঞ্জন, অনেক কৌতূহল যে রাখাল ছেলে নিশ্চয় ওই কলেজে পড়া মেয়েটার সাথে একটু ইটিস পিটিস কোনাই হয়েছে, তাই হয়তো বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। মানে গ্রামের ব্যাপার বোঝেনি তো। কিন্তু হ্যাঁ, হলে তো সেটা মানুষ দেখেনি, আমি মা তো আমার নজরে পড়ছে, আমি তো আর কাউকে বলিনি। কিন্তু গ্রামের মানুষ এরকমই বলে থাক, কিছু না হলেও। যা হোক, ছেলেটার সাথে যখন আমার মেয়ের বিয়ে হয়ে গেল, ওকে ঘর জামাই রেখে দিলাম। আমার স্বামীও চলে গেল ডোমার থেকে। ছেলেটা আমার মেয়ের সাথে সংসার করতে লাগলো। আর আমার স্বামী বলে গেল যে সোহাগের এই মানে দারিদ্রতা আর আমি দেখতে চাই না। ওকে আমি ঠিক 5-7টা বছর পরে বিদেশ টান দিয়ে নিয়ে আসবো। আমি বলছিলাম যে না, সোহাগকে আমি কখনো প্রবাসে যেতে দেব না। তুমি প্রবাসী আছো ভালো কথা, ও আমাদের বাড়ির একমাত্র ছেলে। আমার পেটে তো আর ছেলে সন্তান নেই। ও বাড়ির একটা ছেলে মানে কি, বাড়ির একটা বট গাছ, একটা ছায়া। ও বাড়িতে থাকলে আমরা মা মেয়ে দুজনেই বেশ নিশ্চিন্তে থাকতে পারি। আমার স্বামী বলল ঠিক আছে, তাহলে ওকে এই শহরে একটা ভালো ব্যবসা দাঁড় করিয়ে দিই, সেটা ধরে যাতে স্মার্ট চলতে পারে এবং আমার মেয়ের সাথে যাতে সুন্দর এই লাইফটা যায়। তখন আমি বললাম যে হ্যাঁ, এটা করতে পারো। যা হোক, সোহাগকে শহরে একটা কসমেটিক্সের দোকান দেখে ওখানে দিলাম। সোহাগ ব্যবসা করত, সকালে যেত, সন্ধ্যায় ফিরত মেয়ের সাথে এরকম। তারপরে কখনো কখনো সোহাগ আমাকে আর মেয়েকে নিয়ে বিকেল হলে একটু ঘুরতে যেত, ছুটির দিন, বন্ধুর দিনে। খুব রোমান্স করতাম। এক পর্যায়ে ওই যে কথায় বলে না যে যদি গায়ে বাছরে মেয়ে থাকে আধা রাত্র দুধ দেয়, ব্যাপারটা ঠিক তাই। সোহাগ আর আমার মেয়ে, ওরা আমার এক রুম বাদে আরেকটা রুম ছিল, সে রুমে দুজনের স্বামী স্ত্রী থাকতো। আমি এই রুমটাতে একলা পড়ে থাকতাম। কখনো কখনো মেয়ে যখন গভীর ঘুমে ঘুমিয়ে থাকতো, সোহাগ এই ফাঁকে গভীর রাত্রে আমাকে এসে সময় দিয়ে যেত। এতেই আমার হয়ে যেত, পারফেক্টলি অনেক সময় ধরে সময় দিয়ে তারপরে সোহাগ বাসায় ফিরত, ও রুমে ফিরত। সব মিলে আমি এবং আমার মেয়ে এক সোহাগকে নিয়ে চরম সুখেই ছিলাম। এক পর্যায়ে এইভাবে চলতে চলতে যখন সোহাগের বাচ্চা কাচ্চা, সোহাগকে আমি আপত্তি জানালাম যে তোমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, বলে যে হবে, তবে আপনার মেয়ে তো রাজি হয় না বাচ্চা কাচ্চা নিতে। আমি মেয়েকে বুঝালাম। মেয়ে বলল যে মা, জীবনে একটু এনজয় করার দরকার আছে, যাক না আমরা দাম্পত্য জীবনে আর কয়েকটা বছর যাক, তারপরে বাচ্চা কাচ্চা নিলে তো সংসার ভারী হয়ে যাবে, তখন তো আর এই এই সুখ অনুভূতিটা পাবো না, এরকম সময় একটা থাকবে না। বা আমি আর কিছু বললাম না। এভাবে চলতে চলতে মেয়ের হঠাৎ করে একটা কালো জ্বর হয়। মেয়ে বিছনাতে পড়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি, মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচা করেছি, কিন্তু মেয়ে আর সুস্থ হয়ে ওঠে না। এক পর্যায়ে আমার মেয়ের যে অবস্থা, ডাক্তার যা বলছে তাতে আর মেয়ে মনে হয় বেশি দিন লাস্টিং করবে না। মেয়ে ক্রমে যেন শুকাইতে শুকাইতে একদম পুতুলের মতো জর্জরিত হয়ে গেল। যে মেয়ে আমার চেয়ে উঁচু লম্বা, একই হরিণী, হাঁপালো ফোপালো শরীর স্বাস্থ্য, সে যেন শুকাইতে শুকাইতে। ডাক্তার পরে আসলে আমাদের বলল যে ওনার ব্লাড ক্যান্সার, যতই দিন যাবে ততই শুকিয়ে যাবে এবং গায়ে লোম একটু থাকবে না। ঠিক এইভাবে চলতে চলতে মেয়েটা হঠাৎই দুনিয়া ছেড়ে চলে যায়। তখন বাড়িতে একটা শোকের ছায়া পড়ল। ওর বাবা বিদেশ থেকে বাড়িতে আসলো, মেয়ের সমাধি করে টোরে 3 মাস থেকে তারপরে সোহাগকে বলল, সোহাগ আমার মেয়ে তো আর নাই, কি করবে? তুমি তো আমার ফ্যামিলির একটা ছেলে, তোমাকে টাকা পয়সা খরচ করে এই শহরে একটা ব্যবসা দাঁড় করে দিয়েছি,
ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে থেকে ব্যবসা বাণিজ্য করো, প্রয়োজনে তোমাকে দেখে শুনে অন্য জায়গায় একটা মেয়ে দেখে বিয়ে শাদী দেব। এ যাত্রা আমি প্রবাস থেকে আরেকটা বার ঘুরে আসি। এই কথা বলে আমার স্বামী ঠিক 3টা মাস পরে আবারও চলে গেল। বাড়িতে সোহাগ আর আমি একলাই পড়েছিলাম। সোহাগ এক পর্যায়ে দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে পারফেক্টলি আমাকে সময় দিতে লাগলো। সোহাগ তিলে তিলে ক্ষণে ক্ষণে দিনে দিনে আমার মনের মধ্যে এত গভীরে পৌঁছে গেছে যে আমি যেন সোহাগকে আর কিছুতেই ভুলতে পারছি না। ও যেন আমার জন্য একটা পারফেক্ট মানুষ। কি করব? কিন্তু আমি হচ্ছে মালকিনী, সোহাগ হচ্ছে বাড়ির রাখাল, আমার স্বামীটা প্রবাসে পড়ে আছে। এইভাবে 2টা বছর চলছিলাম। হঠাৎ বাচ্চার হওয়ার প্রায় উপক্রম। আমি ঠিক সেটাও বুঝছিলাম, সেখান থেকেও নিজেকে সুরক্ষিত রেখেছি। এভাবেই ওরা আমার জীবনটা চলছিল। এক পর্যায়ে হঠাৎ করে একদিন ফোন আসলো আমার স্বামী বিদেশ থেকে। মেয়ের এইরকম হঠাৎ করে একটা এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়ে যে অল্পতেই দুনিয়া ছেড়ে চলে গেল, এরকম গভীর চিন্তায় আক্রান্ত হয়ে আমার স্বামী স্টক করে সেখান প্রবাসে মারা যায়। একটা ফোন আসলো, জানতে পারলাম। আমি ভেঙে পড়লাম, কি করব? কি হতে চলছে এসব? বিধাতা এসব কি পরীক্ষা নিচ্ছে? এগুলো কি আমাদের পাপের ফল? নানানটা ভাবছিলাম। এক পর্যায়ে স্বামীর বডিটার দেশে আসলো, সমাধি করা হলো। সোহাগ আর আমি বাড়িতে থাকলাম। 2-3 মাস সোহাগের সাথে মন খুলে আমি কথা বলি না। মনে মনে আমি উপলব্ধি করতে লাগলাম, এটা বুঝি আমার পূর্বের কোনো পাপের ফল। উপরওয়ালা এত বড় বড় আমাকে করে এত পরীক্ষা নিচ্ছে, আমার মূলধন সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। কি হতে চলছে এসব? যা হোক, কি করব? ভাবতে ভাবতে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। সোহাগও খুব সততা এবং নিষ্ঠার সাথে ওর শহরের ব্যবসা ঠিকঠাক পরিচালনা করে, সকালে যায়, রাত্রে ফেরে। সোহাগ গম্ভীরভাবে থাকতে লাগলো। হঠাৎ করে সোহাগকে আমি ডেকে ফাইনাল একটা সিদ্ধান্ত নিলাম। বললাম, সোহাগ, আমার মেয়েটাও গেছে, আমার স্বামীটাও চলে গেল। কি করবো বলো? আমার যে আগে পিছিয়ে কেউ নেই। এই সংসারে জায়গা জমি তোমাকে এই যে সেই রাখাল ছেলের থেকে নিজের মেয়েকে তোমার হাতে উঠাই দিয়ে শহরে একটা ব্যবসা দাঁড় করে দিয়েছি। সব মিলে তোমার জীবনের তো একটা দায়িত্ব নিয়েছি। ভেবেছিলাম বাইরে কোথাও তোমাকে একটা বিয়ে শাদী দিয়ে সংসার করাবো, কিন্তু আমার সিটটা তো এখন খালি। সবই তো চলে গেল, বাঁচিতে তুমি আর আমি। আর তোমার সাথে যেহেতু আগে পরে এভাবে তুমি আমাকে সর্ব কাজে সহযোগিতা করেই আসতেছ, তুমি তো আমার জন্য একদম পারফেক্ট আছো। এখন তুমি আমার বয়সে যদিও একটু জুনিয়র, তবে একটা কথা বলি, যদি তোমার আপত্তি না থাকে, আমি যদি তোমাকে সারাটা জীবন আমার জীবনের সাথে জড়িয়ে নিতে চাই, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? সোহাগ বল, একদমই না। হ্যাঁ, আপনি তো আমাকে এরকম একটা সুন্দর লাইফ দান করছেন। আপনার এই ঋণ আমি কি করে শোধ করবো ম্যাডাম? তবে আপনি যদি চান যে সারাটা জীবনের জন্য আপনার দায়িত্ব নিতে হবে লাইফ পার্টনার, তাহলে আমি ঠিক তাই থাকতে চাই, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আপনারা আমার মধ্যে এমন কি বাদ পড়ে আছে? আমি বললাম, সেটাই তো। তাছাড়া তুমি একটা পরীক্ষিত ছেলে, আমি তোমাকে পেয়ে এই জীবনে একদম ধন্য হয়ে গেছি সোহাগ। জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গেছি। তুমি আমাকে সর্ব কাজে সহযোগিতা করছো, আর এরকম একটা মানুষ থাকলে আর জীবনে কোনো চিন্তা করব না। আমি দুমোটো কম খাই আর বেশি খাই। সোহাগ বলল, আমি রাজি আছি। তারপরে সোহাগকে কাজে অফিসে ডেকে নিয়ে যেয়ে বিয়ে করলাম। চুপি চুপি সোহাগের সাথে সংসার করতে লাগলাম। গ্রামের মানুষ এত কিছু বুঝতো না। তারপরে যাই হোক, এইভাবে থাকতে থাকতে সোহাগকে বললাম, সোহাগ, ধরো যদি তোমার আর আমার, এখন তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলছে, যদি একটা সন্তান আদি হয়, তাহলে পাড়া মহল্লায় গ্রামবাসীর মানুষজন কি সব বলবে? ওই বাড়ির জামাই এটা কি করছে? তো আমাদের সত্যতা তো আসলে কেউ জানে না। বাস্তব বড় কঠিন সোহাগ। তাছাড়া বলি কি, এই সমস্ত যত আমাদের হাল চাষের জায়গা জমি আছে, সব কিছু ফেলে অন্যের হাতে বর্গা চাষ করতে দিয়ে আমরা চলো শহরে কোনো ফ্ল্যাট নিয়ে থাকি। সোহাগ বলল, আপনি যা ভালো হয় তা করুন,
আপনার ভালোই আমার ভালো। আমি বললাম হ্যাঁ। তারপরে শহরে যেয়ে একটা ফ্ল্যাট বাসা ঠিক করলাম, যেখানে সোহাগ আর আমার পরিচয় কেউ জানে না। কেউ সোহাগকে আর আমাকে নিয়ে কোনো কটু কথা বলতে পারবে না। ঠিক অজানা অচেনা জায়গায় যে একটা সুন্দর ফ্ল্যাট বাসা নিলাম। সেখানে সোহাগ আর আমি জীবনযাপন করতে লাগলাম। সোহাগ একটা রাতও আমাকে ছাড়তো না, মানে প্রতি রাতে একবার দুবার তিনবার, মানে কি যে সত্য। আর আমি যে জীবনে কি পেলাম আমি ভাবতেই পারছি না। আমি তো জীবনে ঠিক এরকমই চেয়েছিলাম, কিন্তু কখনো পাইনি। তো সব মিলে ঠিক বছর ঘুরতে না ঘুরতেই আমি মা হতে চললাম। তারপরে সন্তান প্রসব করলাম, সুন্দর একটা ফুটফুটি কন্যা সন্তান হলো। সেটাকে নিয়ে সোহাগ আর আমি খুব এনজয় করে দিনকাল কাটাচ্ছিলাম। সোহাগ শহরের ব্যবসায় আরও জোরদার করলো, উন্নতি করলো, সততার সাথে ব্যবসাটাকে বড় করে ফেলছে। সেখান থেকে যা আয় রোজগার হয়, আর আমার স্বামীর জমানো ব্যাংক ব্যানে যা কিছু ছিল, আর গ্রামের বাড়িতে যে জায়গা জমি আছে, তাতে আমার বেশ রাজার হালে চলে যেতে লাগলাম। খুব ভরপুর জীবন চলতে লাগলো। বাকি জীবনটা সোহাগকে নিয়ে আমি এইভাবেই কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, ভাগ্যের কি নির্মম পরিহাস। বাড়ির রাখাল ছেলে, সে পরিস্থিতি পর্যায়ক্রমে তার জীবনের মোড়টা কোথায় ঘুরে গেল, আর আমার জীবনের ধস নেমে এক পর্যায়ে আমি কোথায় গিয়ে দাঁড়ালাম। এটাই বোঝাইতে চেয়েছি যে উপরালা বাতাস এদিক থেকে ওদিকে ফেরাইতেও সময় লাগে না, আবার ঘুরাইতেও সময় লাগে না। তো আজকের এই গল্পটা তোমাদের মধ্যে পরিবেশন করলাম আমার একটাই কারণ, তোমাদের মন ভরে বিনোদন দেওয়ার জন্য। তো তোমরা এই গল্পটা থেকে কতটুকু বিনোদন পেয়েছো অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবে। আর তুমি যদি ইতিপূর্বে আমার এই চ্যানেলের দর্শক না হয়ে থাকো, তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি, এইরকম প্রতিদিন বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দাও। ফিরছি আবার আগামীকাল আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা অপেক্ষা করবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।